যারা মাসুদ কামাল জিএম কাদের আজকে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই কথাটা তিনি তুলছেন। কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় মনোনয়ন তিনি জমা দিয়েছেন, তারাও নির্বাচন করছেন। তাহলে গ্রহণযোগ্য নির্বাচনই যখন হবে না, তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করছে? এক, দ্বিতীয় কথা হলো তারা এই নির্বাচনে কতটা আসন পাবে, যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না, সেই ভোটগুলো কি জাতীয় পার্টির পাল্লা ভারী করবে কিনা? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমিও চাই না। আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল, এটা আমি পার্সোনালি মনে করি। কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে। এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না। এই যে সরকারি নির্বাহী আদেশে স্থগিত করছে, এটাও আমি পছন্দ করি না। আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে, ভুল না কিন্তু অন্যায় করেছে। আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছেন, মামলাটা তাড়াতাড়ি শেষ করেন। মামলার কাজটা মামলাতে ভালোভাবে শুরুও হয়নি একদিনও। এখন একদিনে শুরুটা হলেন আপনি তো নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা, এটা আমি মনে করি একটা কালো আইন, যেটা জামাতকে করা হয়েছিল অগাস্টের 3 তারিখে 24-এর। ঠিক হয়নি কাজটা, আমি ওই দিনই বলছি, কিন্তু ওই দিনই আমি বলছিলাম এটা ঠিক হচ্ছে না। এমনকি আমি বলি আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে না, আমি এটারও পক্ষে না। এখন পক্ষে না তার মানে কি আমি হিজবুত তাহরির করবো না? আমি আইন অমান্য করতে চাচ্ছি না। এখন আমি এটার পক্ষে না, পছন্দ করি না, সমালোচনা করি, সবই ঠিক আছে। কিন্তু যখন আওয়ামী লীগকে স্থগিত করছে, তখন তো আওয়ামী লীগ আর করতে পারছে না। এই জন্য আমি হাহুদাস করতে পারি, কিন্তু আমি আইন ভাঙতে পারবো না। আমার কথা হলো এটাই যে আইন পারলে আইন চেঞ্জ করবো, আইন চেঞ্জ করার জন্য আন্দোলন করবো, কিন্তু আইন তো আপনি অমান্য করতে। এখন উনি যদি মনে করেন যে এই নির্বাচনটা অবৈধ, তাহলে তো আমি মনে করি নৈতিকভাবে ওরা নির্বাচন করা উচিত না। কিন্তু অবৈধ নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? উনি বলতে পারেন যে এটাকে বৈধ করার জন্য আমি আগে আন্দোলন করি, আন্দোলন করে বৈধ বানিয়ে তারপরে আমি আসি, সমস্যা তো নাই। না, আমার এই জন্যই আমার মনে হয় কি এগুলি উনি বলছেন আসলে আলোচনায় আসার জন্য, না পক্ষেও কাজ করছেন। কিন্তু যদি না কোনো কারণে বিজয়ী হয়, দেশে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি হবে, বা যারা এতদিন হায়ের পক্ষে ছিল তাদের অবস্থা কি হতে পারে? না বিজয়ী হওয়ার সঙ্গে আওয়ামী লীগে ফিরে আসার কোনো সম্পর্ক নেই। না, আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসতে পারে। আওয়ামী লীগ তার শক্তি থেকে আসবে, এটা পলিটিক্যাল পার্টি। তো এই দেশে তো আওয়ামী লীগের প্রচুর লোক বিভিন্ন জায়গায় আছে, এখনো আছে। একসব মারা গেছে, যে লোকগুলো আওয়ামী লীগে ভোট দেয়, যে লোকগুলিকে আওয়ামী লীগকে ভালোবাসে, যে লোকগুলিকে বঙ্গবন্ধুকে ভালোবাসে, এই লোকগুলিকে সব করবো নাকি যে উড়ে গেছে বাতাসে? উড়ে তো যায় না, তারা এই দেশে আছে। তো তারা তাদের মতোই আছে, এবং তাদের সংখ্যা একদম কম না, অনেক। তাদের সংখ্যা অনেক, তাদের সংখ্যা যে অনেক, এটা তো বিএনপি এবং জামাতের কথাবার্তা শুনলেই বোঝা যায়। তারা তো এই অনেকদেরকে তাদের কাছে কিছু আনতে চায়, কাজেই তারা যে কোনো সময় ফিরে আসতে পারে। অনুকূল পরিবেশ হলেই তারা ফিরে আসবে। এখন অনুকূল পরিবেশ আমি যেটা মনে করি, আমি এই মুহূর্তে আমার যেটা অপিনিয়ন, আর কি পার্সোনাল অপিনিয়ন, আমার বিবেচনায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে। উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না। এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ, যে গ্রুপগুলি বিদেশ চলে গেছে, বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল, মন্ত্রী ছিল, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে, তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা, দেশের সম্পদ তো প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে। তো ওই টাকাগুলি তো আছে তাদের কাছে, তারা ওখান থেকে কিছু কিছু টাকা ছাড়বে, এখানে একটা ডিস্টার্ব করবে, এখানে একটা ঝামেলা করবে, করতে পারবে। 23 জানুয়ারি সেই বক্তব্য তো দিয়েছেন শেখ হাসিনা, অডিও বক্তব্য বলেছেন নির্বাচনকে বন্ডুল করবার জন্য, নির্বাচনকে বিঘ্ন করবার জন্য। ওই বক্তব্যের আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা, ওই বক্তব্যের আমি পাত্তা দিই না। ওই বক্তব্য দিয়ে যদি থাকতে পারতো তাহলে তো 2024-এর 5 আগস্টই পারতো, হলো না কেন? কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বিষয়টা। এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে, ওদের বলতে দেন, এইটাও আমার কাছে একটা ফালতু কাজ মনে হয়। বলুক না রে ভাই, বলতে দিবেন না কেন? আপনি বলতে দেওয়া যায় না, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিতে হবে, এই বিবৃতি দিয়ে থামাইতে পারবে। বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে। কার কি বলার বলতে দেন না, বললে কি দেশ উল্টে গেল? বললেই দেশ উল্টে যায় না। মানুষ জানে ভাই, আজকালকে মানুষের বোকা মনে করেন না। আমি মানুষের একটা জ্ঞান দিয়ে দিলাম, আসে সঙ্গে সঙ্গে খেয়ে ফেললো, এটা হয় না রে ভাই। বাউফলে হাসনাত আবদুল্লাহকে বেশ বড় করে জোরে জোরে স্লোগান দিতে দেখলাম, দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন।
হাসনাত আব্দুল্লাহকে আসলে এই যে অনেকে বলছেন হাসনাত আব্দুল্লাহ জামাতের অংশ হয়ে গেছেন, বা যদি নির্বাচনের পরে অনেকে হয়তো জামাতেও প্রবেশ করবে, হাসনাত আব্দুল্লাহকে সেই পথে আছেন কিনা। আর হাসনাত আব্দুল্লাহ নিজের পক্ষে ভোট না চেয়ে জামাতের দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়াটা কতটা যৌক্তিক সেটা একটু আপনি বলবেন। ঠিক আছে, দেখুন, হাসানাত আব্দুল্লাহ আমাদের জুলাই বিপ্লবীর এবং তারা এখন জাতীয় নাগরিক পার্টির তিনি মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের, এবং তিনি কুমিল্লা একটা আসন থেকে নির্বাচন করছেন। যেহেতু আমাদের একটা 11 দলীয় নির্বাচন ঐক্য হয়েছে, এখানে সব দলের নেতারাই সব দলের প্রোগ্রামে যাচ্ছেন। আমাদের জামাতের আমিরও তো শাপলাগুলির পক্ষে ভোট চেয়েছেন আমাদের গত প্রথম 22 তারিখে। মামুনুল হক সাহেবও তিনি বাউফলে গিয়েছেন। যেহেতু আমরা সবাই একটা লক্ষ্য নিয়ে নির্বাচনী ঐক্য হয়েছে, এই জন্য সবাই দলের প্রোগ্রামগুলোতে যাচ্ছেন, এবং যেখানে যেই দলের প্রার্থী তার প্রতীকী তারা সেখানে ভোট চাচ্ছেন, এটাই বাস্তবতা। আমরা মনে করি আমাদের হাসানাত আব্দুল্লাহ আমাদের সেই 24 আগস্ট থেকেই বলা যায় সব জায়গাতে আমরা তার উপস্থিতি লক্ষ্য করেছি, এবং যেখানে অন্যায় হয় কিংবা দুর্ভোগ হয় সব জায়গায় তিনি ছুটে চলে এখন তার অবস্থান ধরে রাখতে পেরেছেন। এবং বাংলাদেশের বর্তমান যুবকদের কাছে তিনি একটা মডেল। তিনি তার বক্তব্য, তার ভূমিকা, একটা ভালো গ্রহণযোগ্যতা তিনি ধরে রাখতে পেরেছেন দীর্ঘ সময় পর্যন্ত। এই জন্য উনি সব জায়গায় যাচ্ছেন, এবং আমাদের এনসিপির আহ্বায়কও নানা জায়গায় যাচ্ছেন, আমরা সেখানে যাচ্ছি। এটা একটা রাজনৈতিক যেটা বোঝাপড়া হয়েছে, যে বোঝাপড়ার কারণে এক দলের প্রোগ্রামে যাচ্ছেন। এখানে কেউ কারো দলের সাথে বিলীন হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এর আগে তো মিয়া গোলাম পরওয়ার আপনাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন জন্ম নিয়ে বাবার সাথে লাগতে এসো না। এখন কি আসলে বাবা ছেলে বাবার দলে এরকম গেছেন? রাজনীতিতে অনেক কথাই হয়, আমরা তো পাল্টাপাল্টি কথা জানি না, আমরা সেখানে আবার পাল্টাপাল্টি কথা হবে। এটি তো আমাদের রাজনীতির সৌন্দর্য। আমরা সিনিয়ররা আমাদেরকে শিখাবেন, এটাই আমাদের বোঝাপড়া। কেউ কাউকে বলে ফেললেই যে চূড়ান্ত কথা সেটা নয়। একটা সময় এসে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে একটা জায়গায় সেখানে আসতে হয়। তো আমরা মনে করি এনসিপির তারা সঠিক গার্ডিয়ানশিপ সেখানে পেয়েছে, এবং জামাত ইসলামী তার জায়গা যথেষ্ট তাদের সেভাবে স্নেহ দিয়ে কিন্তু তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কারণ আমরা চাই আমাদের বিপ্লবের শক্তিটা টিকে থাকুক, যাতে ভবিষ্যতে আরও বিপ্লবী সেখানে তৈরি হতে পারে। সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে। আমরা সেখানে সহযোগিতা করে যাচ্ছি, যাতে করে তাদের যে যুবকদের যে তারা সেখানে ভূমিকা রাখার সুযোগ পেয়ে যান। একটা প্রশ্ন করে রাখি, সময় পাবো কিনা জানি না। ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি একটি বক্তব্যে বলেছেন দাঁড়িপাল্লায় ভোট না দিলে কবরে জিজ্ঞেস করা হবে। আসলে এই দাঁড়িপাল্লায় ভোট না দিলে কবরে কি এরকম কোনো প্রশ্ন করার সুযোগ আছে? দেখুন, এটি হয়তো ওনার একটা প্রতীকী কথা উনি বলেছেন। আপনি যেহেতু ভোটটা একটা আমানতের অংশ, আমি যদি মনে করেন ভালো মানুষকে ভোট দিই, তাহলে তার ভালো কাজের সবটা কিন্তু আমি পাবো। আবার যদি আমার ভোটে কেউ অন্যায় করেন, তিনি ঘুষ খান, তিনি নানা কাজ করে, সেটা অপরাধ কিন্তু আমি পাবো। এখন ধরুন যদি আমি কাউকে ভোট দিয়ে ইলেক্টেড করি, যদি সেই লোকটা কোনো অন্যায় কাজ করে, যদি সেই ধরুন যে আপনার চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ব্যাংক লুট করে, নিঃসন্দেহে আমার ভোটের কারণে সেই লোকটাই সুযোগ পেয়েছে বলে কিন্তু আমারও কিন্তু সেখানে। আপনাকে জনাব মাসুদ কামাল, কালকে একটি ঘটনা নিশ্চয়ই আপনিও আপনার নজরে এসেছে, সেটি হচ্ছে ছাত্রলীগ নেতা সাদ্দাম যশোর কারা ফটকের সামনে তার মৃত স্ত্রী এবং তার 9 মাসের বাচ্চাকে দেখেছেন। বলা হচ্ছে 5 মিনিটের মতো সময় দিয়েছে সরকারের পক্ষ থেকে। এই যে এত বড় একটি ঘটনা, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না, যদিও আজকে গণমাধ্যম বলছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি, সেটা কতটা, তা এই যে তার সাথে যে আচরণ, এই আচরণটাকে কতটা মানবিক অমানবিক আপনি বলবেন? না, এই আচরণটা খারাপ, এটা খুবই খারাপ। আর আবেদন করা হয় না এই কথাটা ঠিক না। আমি যতটুকু জেনেছি পোর্টালে যে এটা হলো আপনার ওরা তো বাগেরহাটের, তারা বাগেরহাট জেলার পুলিশ প্রশাসকের কাছে আবেদন করেছিল। তারা হয়তো জিনিসটা বোঝেনি। বাগেরহাটের জেলা প্রশাসক বলছে এটা আবেদন করতে হবে যশোরের যে ডিসি তার কাছে। তো যেহেতু সে যশোরের যে এলে ছিলেন, তো সেখানে যশোরে যে আবার নতুন করে আবেদন করা, এগুলি তার জন্য এই সমস্ত মানে আপনার মানে কী বলবো আপনাকে, যে কাগজপত্রের টানাটানির কারণে শেষ পর্যন্ত তারা তাড়াতাড়ি করে ওখানে গিয়েছে। বাট আমার কথাটা হলো কি, এগুলিকে এত আমলাতান্ত্রিক জটিলতা ফালানোর কোনো দরকার নেই। বাগেরহাটের ডিসিকে, যশোরের ডিসিকে এটা মেল করে পাঠাতে পারতেন না? একটা ফোন করে ফরওয়ার্ড করে দিতে পারতেন না? একটা ফোন করতে পারতেন না? কি এমন হতো? কি মারাই তো গেছে, ও তো গেলে জানাজাটাই পড়বে, দাফনটাই করবে, এই তো। এটুক করলে সমস্যাটা কি? করলেই তো পারত।
এটা আমি মনে করি এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে, এবং তারা যে কোনো কারণেই হোক তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের এখানে হয় কি জানেন, এটা প্রবলেম যেটা হয়, আমাদের প্রশাসন তো স্বাধীন না। তারা কিন্তু মানে স্বাধীন বলতে বলতে চাচ্ছি যে তারা যে নিজস্ব বিচার বিবেচনা দিয়ে কোনো একটা কাজ করবে তারা পারে না। তারা সবসময় আতঙ্কে থাকে, এই কাজটা যে আমি করবো তাহলে কি অমুক স্যার দুঃখিত হবে, তাহলে কি অমুক স্যার আমার উপরে ক্ষিপ্ত হবে, তাহলে কি তারা আমাকে এখান থেকে বদলি করে আবার সচিবালয়ে নিয়ে যাবে, নিয়ে ওএসডি করে রাখবে। এই যে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকা, এটা কিন্তু আমাদের একটা মানে পেশাদার আপনার আমলাতন্ত্রকে গড়ে উঠতে দিচ্ছে না। কিন্তু সারাক্ষণ এটা আওয়ামী লীগ আমলে ছিল, সারাক্ষণ ছিল, এর আগে বিএনপি আমলেও ছিল, এটা ওটাও আমি দেখেছি, এবং এই আমলেও তার কোনো ব্যতিক্রম নেই। যদি কোনোভাবে প্রমাণ করা যায় তার চাচাতো ভাইয়ের শালার সম্বন্ধী সে একসময় ছাত্রলীগ করতো, অতএব তুমি নাই, তুমি এখন আউট হও, এটা আগে ছিল। ওই একই সম্পর্কের লোক যদি সে কোনোভাবে জামাত করতো, ছাত্র শিবির করতো, অথবা ছাত্র দল করতো, তারা আউট করে দাও। এই যে প্রবণতাটা না, এটা জাতিটাকে ভাগ করে দিচ্ছে। এবং আমি সবসময় আমার ভাই মানে যত কথা আমি যখন যেখানে বলি আমার একটাই কথা, ভাই দেশটাকে ভাগ করেন না আপনারা প্লিজ। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না, পারিনি তো আমরা। পৃথিবীতে কোথাও পারেনি, আপনিও পারবেন না। আপনি অন্যকে আপনার মতো তার কথা সে বলবে, আপনার কথা আপনি বলবেন, কিন্তু দেশটা অগ্রসর হবে। এবং সে তার কথা আপনার কথার সঙ্গে মিললো না, অতএব তার এদিকে সরাই দাও, তারা ভ্যানিশ করে দাও। এই যে নিশ্চিহ্ন করার যে রাজনীতিটা, এটা আমাদের দেশটাকে একদম শেষ করে দিচ্ছে। তো এখানেও তাই হয়েছে। আপনি আমাকে একটা কথা বলেন ভাই, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সে কে নিষিদ্ধ সংগঠনের নেতা। এখন নিষিদ্ধ সংগঠনের নেতা হলেই কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। নিষিদ্ধ সংগঠনের নেতা যদি সেই নিষিদ্ধ সংগঠনের জন্য কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয় তাহলে তাকে তো আপনি কিছু বলতে পারেন না। সংগঠন নিষিদ্ধ করে দিচ্ছেন, নিষিদ্ধ করে দিচ্ছেন। এখন ছাত্রলীগের একটা মনে করেন থানা কমিটির একজন সদস্য অথবা মেম্বার অথবা সভাপতি, সে চুপচাপ বাজারে যাচ্ছে, বাজারে ব্যাগ নিয়ে, তাহলে আপনি ধরে বলবেন যে তুমি ছাত্রলীগ করতে? এক সময় ছাত্রলীগ করা তো অপরাধ হইতে পারে না। যখন এখন নিষিদ্ধ করার পর আমি ছাত্রলীগের কর্মকাণ্ড করি কিনা এটা আপনি দেখেন, আমি মিছিল করি কিনা, মিটিং করি কিনা, বক্তৃতা দেই কিনা, লেখালেখি করি কিনা এটা দেখেন, আমি পরিচয় দিই কিনা এটা দেখেন আপনি। তো এখন এই দেশে এখন ওটা চলছে, এটা হলো মব আসলে। তো এখন তাকে আপনি ধরছেন, জেলে নিছেন, নিশ্চয়ই কোনো কোনো মামলা করছেন, মামলায় নিছেন, যে মামলায় করছেন মামলার কি ভাই জামিন পাওয়ার যোগ্যতা তার নাই? জামিন পাওয়ার তোমার অধিকার, উনি অ্যাডভোকেট ভালো জানবেন। আপনি আমাকে বলেন, আমাদেরই এক কলিগ এই যে আনিস আলমগীর, তাকে আপনি জেলে ঢুকেছেন, তার অপরাধটা কি? ওর যে প্রাথমিক যে রিপোর্ট এফআইআর যে কপিটা একদম পড়ছি, উনি নাকি কবে টকশোতে কি বলছেন সেটা বলার কারণে জুলাই রেভলিউশনারি কে একজন ভদ্রলোক, তার নাম জীবনে শুই নেই ভাই, ওই লোক যে কে চিনি না, সে যে মামলা করছে, তার কখন মামলা করছে? তাকে ধরে নিয়ে যাওয়ার পরও, ধরে নিয়ে গেছে সন্ধ্যা 7টার সময়, রাত্র 8টার সময় সে মামলা করছে। মানে মামলা করার আগেই পুলিশ তাকে ধরে ফেলেছে। পুলিশ বুঝতে পারছে এই ধরনের একটা মামলা হতে পারে, অর্থাৎ আগে আমি তাকে ধরে ফেলাইছে। ধরে নিয়ে এসে সেই মামলায় তার কোন বক্তব্যে সে ক্ষুব্ধ হয়েছে এবং তার কাছে মনে হয়েছে এর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আশকারা পাইতে পারে। তো নিষিদ্ধ সংগঠন কোনটা? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না, কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের একটা স্থগিত হওয়া সংগঠন। তো নিষিদ্ধ সংগঠন একমাত্র দুইটা বাংলাদেশে, ছাত্রলীগ আর হিজবুত তাহরির। তো তার কথা হিজবুত তাহরির ছাত্রলীগ কি হবে? কিছুই হবে না। তো তারপরে তাকে 2-3বার তার মামলা উঠছে, জামিন, বিচারক তাকে জামিন দিচ্ছেন না। বিচারক নিশ্চয়ই অত্যন্ত জ্ঞানী লোক, এই জ্ঞানের পরীক্ষা তো তাকে আখিরাতে দিতে হবে। এই জ্ঞানের জন্য সে কি জ্ঞান প্রয়োগ, বিচারকের উপর আল্লাহ ছাড়া কেউ নাই। তো উনি যে নিজের একটি সিদ্ধান্ত দিচ্ছেন, এই সিদ্ধান্ত ঠিক হলো কি ভুল হলো, এই বিচার আল্লাহ একদিন করবে না, হাসরের ময়দানে করবে। তো এটা কি তার মাথায় আছে? সে তো মনে করতেছে আমার মানে হলো গিয়া কি বলবো, ঈশ্বর হলো গিয়া আমার মন্ত্রী অথবা উপদেষ্টা। সে তো এইখানে তার করে রাখছে, কেবলা বানায় রাখছে। তো এইগুলো হলো সমস্যা। এই প্রক্রিয়া, এই প্রবণতা না থামবে ততদিন পর্যন্ত দেশে আপনারা আইনের শাসন আনতে পারবেন না। ততদিন পর্যন্ত দেশে এই সমস্ত ঘটনা, সাদ্দামদের ঘটনা ঘটতেই থাকবে। মাঝখানে একটা কথা বলে নি, ছোট্ট একটা কথা। যিনি আত্মহত্যা করেছেন এবং যিনি তার সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন, এটা নিয়ে কিন্তু আমার কোনো সমবেদনা নাই। আমি ওই ভদ্র মহিলার এই কাজটাকে একটা অন্যায় কাজ মনে করি।
উনি তো নিজে একটা অন্যায় করছেন, আত্মহত্যা করছেন, আর উনি সন্তানকে হত্যা করছেন। বেসিক্যালি উনি একজন হত্যাকারী। আপনার সন্তানের মালিক কিন্তু আপনি না, আপনি তাকে মারছেন, এটা ভয়ঙ্কর অন্যায় করছে এই ভদ্রমহিলা।